যেহেতু বিএনপির প্রচারণা এবং সাইবার স্পেসে কথা বলার মতো লোকবল তেমন নেই, সেহেতু বিএনপি এসব আক্রমণের জবাব দিতে পারছে না। বিএনপি বরং টেম্পো স্ট্যান্ড দখল করেই খুশি। কিন্তু এরই মাঝে মির্জা ফখরুল তাদের প্রথা মাফিক আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। তার মানে যুদ্ধটা অবশ্যম্ভাবী হয়ে উঠছে দিন দিন। কেউ কেউ বলছেন ঈদের পর রাজনীতি আরো সহিংস এবং নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে পারে। বাংলাদেশের রাজনৈতিক সংকট দিন দিন গভীর থেকে গভীরতর হচ্ছে। জুলাই জিহাদের পর থেকে দেশের রাজনীতির মাঠ পুরোপুরি বদলে গেছে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সংস্কারের নামে বিরাজনীতির প্রক্রিয়া শুধু স্পষ্ট নয়, এখন আর কোনো রাগঢাক নেই। আওয়ামী লীগ যেহেতু এখন মাঠে নেই, সেহেতু সরকারের লক্ষ্য হচ্ছে বিএনপিকেও দুর্বল করে একটি নিয়ন্ত্রিত রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। বিএনপির সঙ্গে নানা ইস্যুতে ইতিমধ্যেই সরকারের দূরত্ব অনেক স্পষ্ট হয়ে গেছে। অথচ আমরা শুরুতেই দেখেছিলাম যে বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপি নেতাদের নামে থাকা সকল মামলা বাতিল করে দিয়ে আদালত অঙ্গনকে বিএনপির হাতে পুরোপুরি ছেড়ে দেওয়া হয়েছিল। মনে হচ্ছিল যে বাংলাদেশকে ভাগ করা হয়েছে এভাবে: আদালত বিএনপি, সচিবালয় জামাতের, আর মাঠ প্রশাসনের অবাধ নিয়ন্ত্রণ দায়িত্ব দেওয়া হয়েছিল ছাত্রদেরকে। কিন্তু দিন যতই গড়াচ্ছে সর্বত্রই এই তিন পক্ষের মধ্যে বিরোধ বিরাট আকার ধারণ করতে শুরু করেছে। রক্তকাণ্ড, হত্যাকাণ্ড এখন নিত্যদিনের ঘটনা। এর মধ্যে ডক্টর ইউনূসের সরকারের সংস্কার চিন্তার সঙ্গে বিএনপির সরাসরি সংঘর্ষ শুরু হয়েছে এবং সরকারের বট বাহিনী বিএনপির নির্বাচনের আগে সংস্কার বিরোধী অবস্থানকে নিয়ে বিশাল প্রচারণা শুরু করেছে। যেহেতু বিএনপির প্রচারণা এবং সাইবার স্পেসে কথা বলার মতো লোকবল তেমন নেই, সেহেতু বিএনপি এসব আক্রমণের জবাব দিতে পারছে না। বিএনপি বরং টেম্পো স্ট্যান্ড দখল করেই খুশি। কিন্তু এরই মাঝে মির্জা ফখরুল তাদের প্রথা মাফিক আবারও রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। তার মানে যুদ্ধটা অবশ্যম্ভাবী হয়ে উঠছে দিন দিন। কেউ কেউ বলছেন ঈদের পর রাজনীতি আরো সহিংস এবং নিয়ন্ত্রণহীন হয়ে উঠতে পারে। আরো বিস্তারিত বিশ্লেষণের আগে বিএনপি সম্পর্কে আরো দু চার কথা বলি। বিগত 15 বছর ধরে বিএনপি আসলে তার নিজের রাজনীতিটা করেনি। 2014 সালে বিএনপি যে রাজনীতি করেছিল তা ছিল তাদের জোট সঙ্গী জামায়াতের যুদ্ধাপরাধী নেতাদেরকে বাঁচানোর রাজনীতি। জামায়াতের নির্দেশে বিএনপি তখন নির্বাচনে পর্যন্ত যায়নি। আজকের যে বাংলাদেশের রাজনৈতিক দুর্দশা, তাতে আওয়ামী লীগের যদি 50% দোষ থাকে, তাহলে বাকি 50%-এর 40% দায় অন্তত বিএনপিরও। আমার সঙ্গে হয়তো অনেকে একমত হবেন না, কিন্তু আরেকদিন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব হয়তো। বিএনপি আসলে দীর্ঘদিন ধরেই মাঠের রাজনীতি থেকে দূরে। বছরের পর বছর ধরে বিদেশে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা চেয়ারপারসন তারেক রহমানকে মানুষ বিশ্বের প্রথম ওয়ার্ক ফ্রম হোম রাজনীতিবিদ হিসেবে হাস্যরস করে থাকেন। এছাড়া নেতৃত্বের দুর্বলতা দলটিকে ক্রমশ অকার্যকর করে তুলছে। জুলাই জিহাদিরা আওয়ামী লীগ সরকারকে ফেলে দেওয়ার পরপরই বিএনপির নেতাকর্মীরাও মুক্তি পেয়ে সারা দেশে দখল উৎসবে মেতে ওঠে। যা কিছু আওয়ামী লীগের ছিল তাই ছিল তাদের টার্গেট। ডক্টর ইউনূসের সরকার প্রথম তাদেরকে সে সুযোগও দিয়েছিল, কিংবা যেহেতু কার্যকর কোনো সরকার বাংলাদেশে ছিল না, সেহেতু বিএনপি যেভাবে পেরেছে সর্বত্র দখল আর বাণিজ্য করে নিয়েছে বিগত 7-8 মাস ধরে। কিন্তু এখন সরকারের নিয়োগকর্তা ছাত্রদের ভাগে তাতে কম পড়ছে। ফলে সারা দেশে বিএনপি কর্মী বনাম জামায়াত এবং ছাত্রদের সংঘর্ষের কথা বিস্তর শোনা যাচ্ছে। আর সরকারের সঙ্গেও যেহেতু সংস্কার ইস্যুতে বিএনপির বনছে না, সেহেতু সরকারও বিএনপিকে চাঁদাবাজ, দখলবাজ বা এরকম একটি দল হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে হচ্ছে। কারণ সরকার নিয়ন্ত্রিত মিডিয়া এবং সরকারের বট বাহিনী ইন্টারনেটে এসব নিয়ে এখন কথা বলছে বেশি। তার মানে হচ্ছে ডক্টর ইউনূসের সরকার বিএনপিকে একটি অগ্রহণযোগ্য দল হিসেবে প্রতিষ্ঠা করার আয়োজন ইতিমধ্যে সম্পন্ন করে ফেলেছে। একদিকে বিএনপি নেতাদের মামলা প্রত্যাহার করা হচ্ছে, অন্যদিকে দলটিকে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় রাখার চেষ্টা চলছে। নির্বাচন না হওয়া পর্যন্ত তারেক রহমানের দেশে ফেরার সম্ভাবনা কম, যা বিএনপিকে আরো দুর্বল করে দিচ্ছে। এই যখন অবস্থা, তখন বিএনপির সামনে ডক্টর ইউনূস ও তার জিহাদি সরকারের কাছ থেকে অতি দ্রুত একটি নির্বাচন আদায়ে বিএনপি সহ তার মিত্ররা কি করতে পারেন? তাদের কি কোনো মিত্র আছে? আপনার কি মনে হয়? চলুন এটা নিয়ে একটু ভাবা যাক। তাহলে এই মুহূর্তে যখন একটি প্রায় শত্রু সরকার, মাঠের রাজনীতিতে জামায়াত এবং জিহাদিরা একাট্টা আর প্রশাসন পুরোটাই জামায়াত পন্থী দিয়ে ঠাসা, এবং সেই সঙ্গে
সেনাবাহিনীর সঙ্গে প্রকাশ্যে না হলেও একটা বীরত্ব বিএনপি সেই 2006 সালে শুরু হয়েছিল। সেটাকে যদি বিবেচনায় আনি তাহলে বিএনপির জন্য আন্দোলন করে ইউনূসের জিহাদি সরকারকে একটি নির্বাচন দিতে বাধ্য করাটা কি খুব সহজ হবে? আমার মনে হয় না। এর চেয়ে বরং হিমালয় পর্বত ঠেলাটা অনেক যুক্তিপূর্ণ হবে বিএনপির জন্য। তারেক রহমান বিদেশে বসে এই জিহাদি সরকারের বিরুদ্ধে বক্তব্যটা পর্যন্ত আকারে ইঙ্গিতে দিচ্ছেন, আর আন্দোলন করে দেখাতে পারবেন বলে আপনি নিজেও বিশ্বাস করেন কি? ক্ষমতায় গিয়েই গ্রামীণ নামের যে কোনো কিছুতেই পাশ করিয়ে নিতে যার লজ্জা শরম কিছুই হয় না, তার কাছে বাংলাদেশ থাকলো কি ধ্বংস হলো তা কোনো মাইনে রাখে না। আসলে রাখে কি? আপনার কি মনে হয়? কোনো প্রমাণ পেলেন আজ পর্যন্ত যাতে মনে হতে পারে যে ডক্টর ইউনূসের দেশপ্রেম বা দেশের প্রতি প্রতিশ্রুতি আওয়ামী লীগ বা বিএনপির একজন তৃণমূল নেতার চেয়ে বেশি? সেনাবাহিনীকে পেছনে দাঁড় করিয়ে রেখে ডক্টর ইউনূস আর তার জিহাদি সঙ্গীরা নির্বাচন ছাড়াই একটি দীর্ঘমেয়াদী সরকার হিসেবে ক্ষমতা আঁকড়ে রাখলে যে বাংলাদেশ আপনি আজকে দেখছেন, চোখের সামনে দেখবেন তার এক একটি ইট খুলে পড়ছে, আপনার কিছুই করার থাকবে না, কিছুই করতে পারবেন না হাত কামড়ানো ছাড়া। বিএনপি তার এই হাত কামড়াবে নাকি এই অন্ধকার সময় পার হতে রাজনৈতিক ঐক্যের পথে হাঁটবে তা নির্ভর করছে বিএনপির নেতৃবৃন্দের উপর। দেখা যাক কি হয়। ভালো থাকবেন।